আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি কম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 1। পার্ট 1 ছাড়াও এই কম্পারেটিভ সেন্টেন্সের পার্ট 2 এবং পার্ট 3 থাকবে। আশা করছি তোমরা এই শর্টকাটভাবে শিখবে এবং পার্ট 2 পার্ট 3 এর জন্য অপেক্ষা থাকবে এবং আমি দেওয়া মাত্র তোমরা শিখে ফেলবে। আচ্ছা তাহলে চলো আমরা পার্ট 1 শুরু করি। দেখো প্রথমে রুলস নাম্বার 1 দেওয়া আছে। রুলস 1-এ কি বলা হচ্ছে, সিন্স অথবা অ্যাস মানে যেহেতু, দো অথবা অলদো মানে যদিও, সো ডট ডট দ্যাট মানে এতই ডট ডট যে, থাকলে প্রদত্ত সেন্টেন্সটি যে টেন্সে থাকবে কম্পারিং করতে হবে ওই একই টেন্সে। আচ্ছা জিনিসটা বুঝাই দেয়, দেখো রুলসটা দেখো। তাহলে আমাদের কি বুঝতে হবে, সিন্স অ্যাস মানে যেহেতু, এটা মুখস্থ করতে হবে এগুলো। দো অলদো মানে যদিও, সো ডট ডট দ্যাট মানে এতই ডট ডট যে, এই সবগুলো রুলস এভাবে মুখস্থ করতে হবে। দেখো খেয়াল করে, এই সিন্স অ্যাস, দো অলদো, সো ডট ডট দ্যাট এইগুলা যদি প্রশ্নে আসা প্রশ্নের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আমরা কি করব। এক্সাম্পল হিসেবে দেখো, সিন্স হি হ্যাজ স্টোলেন এ কাউ। ঠিক আছে, এখানে সিন্স মানে যেহেতু, হি হ্যাজ স্টোলেন এ কাউ যদিও সে একটি গরু চুরি করেছে। খেয়াল করে দেখো বলা হচ্ছে কি ওই যে টেন্সে থাকবে ওই একই টেন্সেও অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে, তবে সর্বপ্রথম শুরু করার আগে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে অর্থ মিল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, প্রদত্ত বাক্য যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্য এবং যে বাক্যটা করবা সেই বাক্যটার অর্থ অবশ্যই মিল রেখে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, সিন্স হি হ্যাজ স্টোলেন এ কাউ যদিও সে একটি গরু চুরি করেছে। আচ্ছা, গরু চুরি করলে তাকে কি আদর করা হয়, নাকি শাস্তি দেওয়া হয়, নাকি তাকে জরিমানা করা হয়? অবশ্যই তাকে নেগেটিভ কিছু অর্থাৎ শাস্তির আওতায় আনতে হয়। তা যদিও সে একটি গরু চুরি করেছে, আই হ্যাভ পানিশড হিম, আমি তাকে কি করলাম, তাকে শাস্তি দিলাম। খেয়াল করে দেখো এই সিন্স দ্বারা গঠিত বাক্যটা যে টেন্স থাকবে, অর্থাৎ হি হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাজ আছে, তারপরে কি মূল হবে পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। তাহলে আমাদের হচ্ছে যে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে সাবজেক্ট, তারপর দেখে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে হ্যাভ আছে, তাই মূল হবে পিপি আছে। বি নাম্বারটা দেখো, আই উইল ব্রিং এ শার্ট। আই উইল ব্রিং, আমি একটা শার্ট ক্রয় করব। সিন্স যেহেতু, আই উইল গো টু ঢাকা, আমি কি ঢাকায় যাব। তাহলে আই উইল ব্রিং এ শার্ট, খেয়াল করে দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, আই উইল গো টু ঢাকা, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। আই উইল ব্রিং এ শার্ট, আমি একটি শার্ট ক্রয় করব। সিন্স যেহেতু আই উইল গো টু ঢাকা, সেহেতু আমি ঢাকায় যাব। দেখ খেয়াল করে দেখো, আমি শার্ট ক্রয় করব তারপর ঢাকায় যাব, অর্থাৎ শার্ট ক্রয় করার পর ঢাকায় যাব, কিন্তু অর্থের সুন্দর একটা মিল আছে, তাই তোমরা সবসময় অর্থের মিলটা কিন্তু বেশি প্রাধান্য দিবে। এবার সি নাম্বারটা দেখো, দো হি হ্যাজ ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে। হি হ্যাজ ফেল, সে ফেল করেছে, অর্থাৎ দেখো কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু অনেক সময় খারাপ রেজাল্ট হইতে পারে। এবং দেখো একটা খেয়াল করে, হি হ্যাজ ওয়ার্ক হার্ড, অর্থাৎ হির পরে হ্যাজ আছে এবং মূল ভার্বে পিপি আছে, তার মানে কি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, কিন্তু সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভের মধ্যে হ্যাজ আছে এবং ফেল মূল ভার্বে পিপি। তাহলে আমরা ডি নাম্বারটা একটু দেখি। ডি নাম্বারটা, হি ওয়াজ ইটিং দো। হি ওয়াজ ইটিং দো, সে খাবার, দেখো খেয়াল করে, হি ওয়াজ ইটিং সে খাবার খাচ্ছে, যদিও হি ওয়াজ ওয়াকিং সে হাঁটছে, অর্থাৎ এটা কিন্তু দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, এখন ওয়াজ আছে ভার্বের সাথে আইএনজি, আমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হি ওয়াজ ওয়াকিং, ওয়াজ আছে এবং ভার্বের সাথে আইএনজি লাগানো হয়েছে। কি নাম্বারে দেখো, হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে। হি ইজ সো উইক দ্যাট, এই সো ডট ডট দ্যাটের নিয়ম কিন্তু এটা। তাহলে সো ডট ডট দ্যাট হলে মাঝে কি আছে, একটা উইক, অর্থাৎ ডট ডটের মধ্যে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তাহলে হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, হি ক্যান নট ওয়াক, সে কি করতে পারে না, সে হাঁটতে পারে না। তার দুর্বলতার কারণে কিন্তু সে হাঁটতে পারে না, অর্থাৎ এটা কিন্তু অর্থের মিল রেখে করা হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করা হয়েছে।
হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, দেখো অর্থ সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, অর্থে কিন্তু মিল রাখে কিন্তু করা হয়েছে। তাহলে আমরা রুলস নাম্বার এবার 1টা কিন্তু রিভিউ করি একটু। রুলস নাম্বার 1-এ কি বলা হচ্ছে সংক্ষেপে বললে, সিন্স অ্যাজ মানে যেহেতু, দোয়াল দো যদিও, সো ডট ডট দ্যাট এতই, ডট ডট যে, এগুলার যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা করব কি, যে টেন্সে আছে প্রদত্ত উত্তরটাও সেই টেন্সে আমরা কমপ্লিটিং করব। এটা ছিল রুলস নাম্বার 1। তাহলে আমরা রুলস নাম্বার 2-তে চলে আসি। আমরা রুলস নাম্বার 2-তে কি বলা হচ্ছে, ইনস্পাইট অফ মানে ডিসপাইট, ইনস্পাইট অফ ডিসপাইট সত্ত্বেও, বিকজ অফ মানে কারণে, সো দ্যাট মানে যেন, এখানে কিন্তু খেয়াল করো সো ডট ডট নাই কিন্তু, সো দ্যাট আছে কিন্তু, মানে যেন, ইনস্টেড অফ মানে পরিবর্তে, এইগুলার যে কোনো একটা যদি বাক্যের মধ্যে থাকে, আমাদের প্রশ্নপত্রে বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা করব কি, উত্তরটা লিখবো আমরা যে কোনো টেন্সে, যে কোনো টেন্সে লিখবো আমরা, ঠিক আছে, আমরা যে কোনো টেন্সে লিখবো। ওকে, প্রথমটা কিন্তু আমরা করছিলাম ওই একই টেন্সে, আমরা এটা করছিলাম কি একই টেন্সে, আর দ্বিতীয়টা হবে কি যে কোনো টেন্সে হবে। এক্সাম্পল হিসেবে দেখো, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও, ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করার সত্ত্বেও, হি হ্যাজ ফেল সে ফেল করেছে। এখানে আমরা যে কোনো টেন্সে করতে পারবো, অর্থ শুধুমাত্র মিল রেখে আমরা যে কোনো টেন্সে করতে পারবো, এই কারণে হ্যাজ ফেলড আমরা প্রেজেন্ট পারফেক্ট করেছি। হি, তারপর বি নাম্বারটা দেখো, হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যেন, হি ক্যান পাস মানে কঠোর পরিশ্রম করে যেন, হি ক্যান পাস সে যেন পাস করতে পারে। সি নাম্বারে দেখো, হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যেন, হি কুড পাস সে যেন পাস করতে পারে। অর্থাৎ এখানে বি নাম্বারটা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে দেওয়া হয়েছে, এবং সি নাম্বারটা কিন্তু খেয়াল করো এটা পাস্ট টেন্সে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আচ্ছা, তাই আমি বলতে পারি যে অ্যান্সার করার সময় এই রুলস নাম্বার 2-তে যেগুলো আছে, ইনস্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, সো দ্যাট, ইনস্টেড অফ, আমরা প্রদত্ত বাক্যটা দেখবো, অর্থ দেখবো, দেখে আমরা যে কোনো টেন্সে আমরা করে ফেলবো। ডি নাম্বার দেখো, ইনস্টেড অফ রিডিং পড়াশোনার পরিবর্তে, হি হ্যাজ প্লেইং সে খেলছে, ইনস্টেড অফ রিডিং পড়াশোনার পরিবর্তে, হি ইজ প্লেইং সে খেলছে। আমার কথা হচ্ছে কি, পড়াশোনার পরিবর্তে সে তো খেলতে পারে, আবার হচ্ছে যে তোমার সে টিভি দেখতে পারে, সে ঘুমাতে পারে, অনেক কিছু করতে পারে কিন্তু। তাই আমরা কিন্তু আমরা অর্থ মিল রেখে কিন্তু আমরা যে কোনো টেন্সে করবো। অর্থের মিল আছে, ইনস্টেড অফ রিডিং পড়াশোনার পরিবর্তে, হি ইজ প্লেইং পড়াশোনার পরিবর্তে খেলতে পারেই, এটা ব্যাপার না, ঠিক আছে। তাহলে ইজ প্লেইং করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখি রুলস নাম্বার 3-তে। রুলস নাম্বার 3-তে ইফ এর নিয়ম। রুলস নাম্বার 3টা এত ইম্পর্টেন্ট যে এটা কিন্তু এখান থেকে কম্পিটিং সেন্টেন্সের 1 থেকে 2টা পর্যন্ত কিন্তু আমরা কমন পড়তে দেখি। ইভেন আমরা 3টা 4টা পর্যন্ত দেখেছি, যে 5টার মধ্যে 4টা পর্যন্ত আসছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ রুলস নাম্বার 3-তে আমরা ইফ এর নিয়ম খুবই ইম্পর্টেন্ট। ইফ এর নিয়ম 3টা ABC। ইফ এর নিয়মটা আমরা কিভাবে বলবো, আমরা দেখো শিখবো, স্ট্রাকচার ভাবে শিখবো, খুবই সহজভাবে। দেখো, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে করতে হবে কি, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে ইফ যুক্ত বাক্যটা দুটো অংশ থাকে, একটা প্রথম অংশ, একটা লাস্টের অংশ। যে অংশই থাক না কেন, আর ইফ যদি প্রথমেই থাক বা মাঝেই থাক সেটা কোনো ফ্যাক্টর না, আমরা প্রথম অংশ দেখবো এবং লাস্টের অংশ দেখবো। আচ্ছা, আমরা একটা অংশ যদি প্রেজেন্ট টেন্সে পাই তাহলে অপর একটা অংশ কি করবো, আমরা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে করবো। আচ্ছা, বি নাম্বারটা কি, ইফ যুক্ত বাক্য যদি ইফের সাথে প্রথম অংশ পাস্ট ইন্টিমেট হয়, দ্বিতীয় অংশে কি করবো আমরা, সাবজেক্টের সাথে উড, কুড, মাইট এবং মূল ভার্বে কি করবো আমরা, প্রেজেন্ট ফর্ম করতে হবে। উড, কুড, মাইটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। সি নাম্বারটা দেখো, বি আর সি অবশ্যই অনেক মিল আছে। দেখো, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ওই যে সাবজেক্ট এখানে উডের সাথে হ্যাভ বসাতে হবে, উড হ্যাভ হবে, কুডের সাথে হ্যাভ বসাতে হবে, কুড হ্যাভ হবে, মাইটের সাথে হ্যাভ বসাতে হবে, মাইট হ্যাভ হবে, ঠিক আছে। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ লাস্টে কিন্তু দেখো হ্যাভ যুক্ত ছিল। হ্যাভ যুক্ত থাকলে আমরা যে সবাই জানি যে রাইট ফ্রম ভার্বের রুলসে, ঠিক আছে, যে পাস্ট পার্টিসিপল ফর্মই কিন্তু হয়। তাহলে তোমরা করবে কি, এই ইফের নিয়ম যে 3টা এটা কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে করবে, ইফের নিয়ম ধরে এই নাম্বারটা যখন করবে তখন এটা করবে কি, এ নাম্বারটা 10 বার লিখবে, বি নাম্বারটা 10 বার লিখবে, সি নাম্বারটা 10 বার পড়বে লিখবে, তাহলে দেখবা যে এটা আয়ত্তে, রুলসগুলো আয়ত্তে চলে আসছে। আর ইফের নিয়মটা শুধুমাত্র কম্পিটিভ সেন্টেন্সে ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হচ্ছে যে ম্যাচিংয়ে আসে কিন্তু, ঠিক আছে।
19 ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য ম্যাচিং যে 5 মার্ক থাকে 5 মার্ক কিন্তু ইফ এর নিয়মটা কিন্তু দেখা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি এক্সাম্পল চলে আসি এক্সাম্পলের মধ্যে কি আছে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো অথবা আই উইল গো। এখানে উইলটা বেশি হয়ে গেছে, আমি উইলটা কাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ইফ যুক্ত বাক্য, এই নাম্বারটা কি, ইফ যুক্ত বাক্য। তাহলে আমাদের কন্টেন্স দেওয়া আছে ইউ কাম। আচ্ছা, কামের 3টা ফর্ম আছে, একটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম মানে কাম, পাস্ট ফর্ম মানে কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম হচ্ছে কাম। ওকে, আমরা ইফ এর সাথে ইউ কাম আছে, তাহলে এটা ইফ ইউ সাবজেক্ট, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এর প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স থাকলে কোনটা করতে হয়, প্রেজেন্ট বাই ফিউচার করতে হবে। আমরা যে কোনো একটা করব। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, এর ফিউচার করা হয়েছে, আই গো মানে আমি যাব, ঠিক আছে, আমি যাই, এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স করা হয়েছে। তারপর ফিউচারও করতে পারবো অথবা প্রেজেন্টও করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার বি নাম্বার চলে আসি। ইফ যুক্ত বাক্য, সাবজেক্টের পরে কি আছে, কেম আছে, কেম পাস্ট ফর্ম, তাই এটা কি আছে, ইফ যুক্ত বাক্য কি আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে। পাস্ট ইন্ডিপেন্ডেন্স দেওয়া থাকলে আমরা কি করব, সাবজেক্ট আছে একটা, সাবজেক্ট আই আছে, উড কুড মাইটের মধ্যে যখন একটা বসাবো তাহলে এখানে উড বসাইলাম, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো এর প্রেজেন্ট ফর্ম গোই হবে, অর্থাৎ আই উড গো লিখবো আমরা। ইফ ইউ কেম, যদি তুমি আসো, আই উড গো আমি যাব। তা শুধুমাত্র কি করতে হবে, এখানে কেম থেকে বুঝতে হবে এটা এ বি সি 3টা রুলসের মধ্যে কোনটায় যাবে, ঠিক আছে। কেম থেকে বোঝা যাচ্ছে পাস্ট ফর্ম, এটা বি নাম্বার রুলসে অনুযায়ী হবে, মানে উড কুড মাইট এগুলো বসবে, তারপর একটা মূল ফর্ম বসবে, ভার্বের মূল ফর্ম বসবে। আমরা সি নাম্বারটা একটু দেখি। সি নাম্বারটা কি আছে, ইফ যুক্ত বাক্য, ইফ ইউ হ্যাড কাম, আমরা সাবজেক্টের উপরে হ্যাড আছে, হ্যাড থাকলে কি হয় আমরা জানি, হ্যাডের উপরে আবার পিপি ফর্মও দেওয়া আছে কাম, তাহলে হ্যাড হলে আমাদের কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তার মানে সি নাম্বার রুলস, পাস্ট পারফেক্ট টেন্সের রুলস, ঠিক আছে। তাহলে ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট ঠিক আছে, উডের সাথে হ্যাভ যুক্ত করতে উড হ্যাভ, কুডের সাথে হ্যাভ অথবা মায়ের সাথে হ্যাভ, অর্থাৎ আমরা যে কোনো একটা লিখতে পারবো। উডের সাথে আমরা হ্যাভ যুক্ত করলাম, উড হ্যাভ। তারপরে মূল ভার্ব হিসেবে গো আছে, মূল ভার্বে কি হবে, মূল ভার্বে এখানে কি, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, অর্থাৎ হ্যাভের সাথে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। আচ্ছা, রুলস নাম্বার 3টা, তাহলে এই 3টাই আমরা একটু রিভিউ করি। আমরা ইফ যুক্ত বাক্য আমরা যখন পরীক্ষা আসবে তখন আমরা দেখব কি এটা এ বি সি এই 3টে রুলসের মধ্যে কোন নিয়মের মধ্যে পড়তেছে। যেহেতু যদি আমাদের দেখি প্রেজেন্ট ফর্মে আসে ইফ যুক্ত বাক্য, তাহলে আমাদের করতে হবে কি, প্রেজেন্ট বা ফিউচারে করব। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সাবজেক্টের উপরে একটা উড কুড মাইট এর মূল ফর্ম হবে, এবং তারপরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এবং মূল পিপি ফর্ম হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, ইফ প্রথমেই থাকতে পারে মাঝেও থাকতে পারে, তাই ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করার কারণ নাই। আমরা যদি আই উইল গো, ইফ আই উইল গো যদি প্রশ্ন থাকে আর প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, দুটো করে অংশ কিন্তু ভাগ করাই আছে। তো দুটো অংশের মধ্যে একটা অংশ থাকলে আর একটা অংশ লিখতে হবে, আর একটা অংশ যেটা পরীক্ষায় থাকবে সেটা দেখে আমরা অপর অংশটা অর্থ মিল রেখে আমরা করব। আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি আমরা রুলস নাম্বার, এটা হবে 4, ঠিক আছে। রুলস নাম্বার 4, এটা খুব ইম্পর্টেন্ট রুলস। সে হচ্ছে যে 2 এবং 2 এর নিয়ম। 2 এবং 2 মানে হচ্ছে এতই ডট ডট যে, আমরা আমি শেখানোর আগে বলে দেই যে 2.2 এতই ডট ডট যে, এই রুলসটা কিন্তু এই 2.2 থাক বা 2.2 থাক, একই রুলস। কিন্তু কথা হচ্ছে কি যে এখানে অর্থটা কিন্তু অবশ্যই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এবং অর্থটা উজ্জে থাকে। উজ্জে মানে কি, তোমার হচ্ছে যে সরাসরি থাকবে না, কিন্তু অর্থটা কিন্তু সরাসরি স্ট্রাকচার থাকবে না, ওয়ার্ডগতভাবে থাকবে না, কিন্তু অর্থগতভাবে ঠিকই থাকবে। আচ্ছা, আমরা স্ট্রাকচার দেখি এবার। 2 এবং 2 এই দুটার মাঝে কি আছে, ডট ডট আছে। আমরা জানি ডট ডটের মাঝে কি হয়, সবসময় অ্যাডজেক্টিভ হয়। ওকে, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এবার তাহলে আমাদের 2.2 তো হলো, আমাদের এই 2.2 তো মাঝে বসে, তাহলে সামনে কি বসবে, সামনে আমরা জানি একটা সাবজেক্ট বসে, একটা সাবজেক্ট বসে, একটা সাহায্যকারী ভার্ব বসে। তারপর আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট হলো সাহায্যকারী হলো, কিন্তু মূল ভার্ব তো এখনো হয় না। সেই মূল ভার্বটা হবে, এই ভার্বটা হবে 2 এর পরেই হবে ভার্ব। এক্সাম্পল হিসেবে আমরা দেখি এই নাম্বারটা দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। হি ইজ টু উইক, 2.2 মানে এত ডট ডট যে, তাহলে হি ইজ সে হয়, টু এতই, উইক দুর্বল, টু মানে যে, সে এতই দুর্বল যে। আচ্ছা, এতই দুর্বল হলে
একটা মানুষ যদি খুবই দুর্বল হয় সে কিন্তু অনেক সময় হাঁটতে পারে না, খাইতে পারে না বা দৌড়াতে পারে না, এরকম কিছু একটা হয়। তাহলে এখানে কি হইতে পারতো, এখানে হইতে পারতো হি ক্যান নট ওয়াক হইতে পারতো। সে এতই দুর্বল যে সে কি করতে পারে না, সে হাঁটতেই পারে না। কিন্তু বি কেয়ারফুল, এই বাক্যের টুর পর সবসময় মূল ফর্ম হবে, অন্য কোনো হি ক্যান নট বা কুড নট বা অন্য কোনো কিছু কিন্তু হবে না। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ এখানে কিন্তু হি ক্যান নটটা কিন্তু উজ্জে আছে, অর্থাৎ সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদের বুঝতে হবে হি ইজ টু উইক, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এই তাহলে হি ক্যান নটটা কিন্তু বাদ যাবে। কিন্তু তাহলে আমাদের কিন্তু এই রুলসটা কিন্তু দেখো যে কম্পিটিশন সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট রুলস, কিন্তু কোনো জটিলতা নাই। আমরা টু এর নিয়মটা আবার রিভিউ করি। দেখো টু আর টু থাকলে আমাদের কোনো ব্যাপার না, মাঝে একটা অ্যাডজেক্টিভ বসবে, খুব ফাইন। সামনে যেহেতু এটা মাঝে দিকে বসে, তাহলে সামনের দিকে কি আমাদের অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা সাহায্য ভাব লাগবে। লাস্টে একটা কি লাগবে, ভাব, যেহেতু সামনের দিকে বসাই নি, তাহলে লাস্টে একটা ভাড়া বসবে। আর এটাই সবসময় মনে রাখতে হবে, নেগেটিভ অর্থটা প্রকাশ পায়, নেগেটিভ অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই রুলস 1 থেকে 4 পর্যন্ত আমি শিখাইলাম পার্ট 1 হিসেবে। তাই আমি বলতে পারি তোমাদের যদি এই 4টা রুলস বা আজকের এই পার্ট 1 কম্পিটিং সেন্টেন্সের পার্ট 1 ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, আমাকে বলতে হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে এবং একটা শেয়ার করবে, যেন আমি নেক্সট টিউটোরিয়ালগুলো উৎসাহ সহকারে বানাইতে পারি। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই কম্পিটিং সেন্টেন্সগুলো শর্টকাটভাবে এটা দেওয়া আছে, তোমরা খুব মনোযোগ সহকারে শর্টকাটভাবে প্র্যাকটিস করবে, যেন পার্ট 2 পার্ট 3 দেওয়া মাত্রই তোমরা যেন ওটা পড়ে ফেলতে পারো এবং তার সঙ্গে সঙ্গে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তাহলে আজ আর নয়, তোমরা ভালো থাকো এবং শর্টকাট ইজি রিভিশন চ্যানেলের পক্ষেই থাকো। আল্লাহ হাফেজ।